রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। আর সিএনজি স্টেশন কর্মকর্তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের গ্যাস দিতে পারছেন না তারা। মোহাইমিনুল খান উপর রিপোর্ট। ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনের ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আস্তে 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 এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়ছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরে আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলবো ওই চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা, ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে। কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়ছেন মালিকরা। দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারাও। মোহাইমিনুল খান উপু, 71, ঢাকা। গ্যাস সরবরাহে জনভোগান্তি বিবেচনায় 30 জুলাইয়ের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের অনুরোধ ও জনভোগান্তি আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেন তারা। তবে কমিশন বৃদ্ধি সহ বাকি দাবি পূরণের কার্যকর ব্যবস্থা না নিলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব সিএনজি পাম্প। তাদের অভিযোগ, স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মিলছে মাত্র 2 PSI। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। একই সাথে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান স্টিয়ারিং কমিটির নেতারা। টানা প্রায় 1 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় এই গ্যাস সংকট চলছে। জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এই সমস্যা আরও তীব্র হচ্ছে। এতে মানুষের দৈনন্দিন জীবন সহ শিল্প ও উৎপাদন খাতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি এখনও ঠিক হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। চাপ কমায় চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। 2 থেকে 3টি ফিলিং স্টেশন ঘুরে গ্যাস মিলছে সামান্য। এতে সংকটে পড়েছেন যানবাহন চালক, গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠান। সকালে হয়তো একটু ক্লিয়ার থাকে 7টা-8টার দিকে, তারপরে মানে গাড়ি ঘোড়া সব গ্যাসের জন্য সিরিয়াল দেওয়া যায়, তখন আমরা পাম্পে গ্যাস পাই না। আমার অন্তত 1.5 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা সময় লাগছে। এই যে ওই মাথা থেকে সিরিয়াল, ওই যে মাথা থেকে সিরিয়ালতে গ্যাস লইতে অন্তত 2 ঘন্টা সময় গেছে আমাদের। টানা 6 দিন ধরে গ্যাস না থাকায় নেত্রকোনার কোনো সিএনজি ফিলিং স্টেশন থেকেই গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে অনেক সিএনজি অটোরিকশা চালক বেকার হয়ে পড়েছেন। একটা বেকার অবস্থার মধ্যে পড়ে গেছে সিএনজি ড্রাইভাররা। আমাদের পাম্পে প্রায় 3 দিন যাবত যানজট লাগায়া সবাই বসে দিয়েছে। আই গ্যাস নিতেছে আমরা 50 টাকা বাড়তি, আর GMI
এই ডিলার তোফায়েলের কাছে জিজ্ঞাসি, তোফায়েলের নেত্রু না কয়, নেত্রু না এরা আবার বলে গ্যাস নাই গিয়া। গ্যাসের চাপ না থাকায় প্রায় সব সিএনজি পাম্প বন্ধ রয়েছে ময়মনসিংহেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীরা। লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের সিএনজি স্টেশনগুলো বন্ধ আছে। সারাদিন গ্যাস পাই না, এখন আমাদের চলার কি উপায়? আমরা চলতে পারি না, আমাদের খুব কষ্ট হইতেছে। গ্যাসের রাতে 2টা-3টা থেকে এসে সিরিয়াল দেওয়ার থাকি, এই সকাল মানে দুপুর হয়ে যায় গ্যাস পাইতে পাইতে। নারায়ণগঞ্জের তীব্র গ্যাস সংকটে বিপাকে শিল্প কারখানাগুলো। দিনের পর দিন উৎপাদন কমলেও শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে মালিকদের। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ। 2-1টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস মিললেও পর্যাপ্ত নয়। এখন যেভাবে গ্যাস পাওয়া যায় এই গ্যাসে গাড়ি চলে না, এই গ্যাসের চাপ নাই, চাপ থাকে না, পর্যাপ্ত আর কমতে থাকে। সবার সময় 250 টাকা গ্যাস পাওয়া যায়, 300 টাকা গ্যাস পাওয়া যায়, আর গ্যাস না পাইলাম নদীকে পাইলাম হলো 96 টাকা গ্যাস। বাসার থেকে যাত্রী নেওয়ার জন্য বের হয়ে আপনার সকালবেলা ওই গ্যাসের সিরিয়ালে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা এরকম দিন যে আপনার 5 ঘন্টা চলে যায়, কিন্তু গ্যাস পাওয়া যায় না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় গত 1 সপ্তাহ ধরে এই গ্যাস সংকট তীব্র হয়েছে। রাতে কিছু গ্যাস আসলেও চাপ কম থাকায় গ্যাস দিতে পারছেন না। স্বাভাবিক সময় প্রেসার 200-220 পর্যন্ত রাখা যায়, কিন্তু এখন যে সংকট আমরা 150 উপরে প্রেসার রাখতে পারি না। এদিকে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি এখনও স্বাভাবিক হয়নি। এতে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। পিন্টু হাজং, 71। দর্শক, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জে এবং একই সাথে চট্টগ্রামেও গ্যাস সংকট রয়েছে। আমরা 2 জায়গার খবর আপনাদেরকে আমাদের সহকর্মীরা জানাবে। আমার সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুরুতেই হাবিবুর রহমান। হাবিব, একটু শুরুতে আপনার কাছে জানতে চাই ফিলিং স্টেশনগুলোর আজকের কি পরিস্থিতি দেখছেন, আর স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, কতদিন আসলে এই ভোগান্তি থাকবে? মহেশখালীতে যে এলএনজি টার্মিনালে সমস্যা হওয়ার কারণে জাতীয় গ্রিডে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যে স্বল্পতা রয়েছে, এর প্রভাব জ্বালানি খাতে যেভাবে পড়েছে তার প্রভাব আপনার গাড়ি, সিএনজি থেকে শুরু করে মেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় ব্যাপকভাবে পড়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পনগরী, এখানের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এরা ব্যাপক একটা প্রভাব পড়েছে। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, সকাল থেকে বিকেএমই, বিজিএমই থেকে শুরু করে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলছি, শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে দেশে গ্যাসের ক্রাইসিস অনেক আগে থেকেই ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্রাইসিসের মধ্যে আবার এলএনজি টার্মিনালে যে প্রবলেম হয়েছে, এর কারণে তাদের যে স্বাভাবিক উৎপাদন ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট ধরে রাখাটা অনেক কঠিন হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি যে আসলে তাদের যে কন্টিনিউ ধরে রাখাটা তাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় হয়ে গেছে। এমন এক পরিস্থিতি আমরা একটু কথা বলবো একটা উদ্যোক্তার সাথে। গ্যাসের সংকটে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে যদি একটু বলেন। আসলে গ্যাস নির্ভরশীল শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের বিকল্প কিছু নেই। আপনারা জানেন গত 1 বছর ধরেই গ্যাসের এই সংকটময় মুহূর্ত দিন দিন প্রখর হচ্ছে। আমরা গত 1 মাস যাবৎ যেখানে 15 PSI গ্যাস দরকার সেখানে আমরা প্রায় 1 PSI গ্যাসও পাচ্ছি না, যে কারণে আপনারা নারায়ণগঞ্জের প্রায় সকল ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন অলমোস্ট 90% অলমোস্ট বন্ধ। তো সেখানে আমরা বিকল্প জ্বালানি দিয়ে কোনো রকমে টিকে আছি, বাট এখানেও দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 60% মেশিন বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠানে আসলে কোয়ালিটি দিতে গেলে গ্যাসের বিকল্প কিছু নেই, কারণ আমরা তো এই ইন্ডাস্ট্রিটাকে সেটই করেছি গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি হিসেবে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে হঠাৎ করে এই সংকটের জন্য কিন্তু কোনো জায়গায় দেখেন আপনার যে ব্যাংক বলেন বা আদার্স বায়ারের কমিটমেন্ট বলেন ওইগুলো কিন্তু বসে নাই। এখন বায়াররা কমিটমেন্ট করতেছে যে তাদের কমিটমেন্ট আমরা ফেল করতেছি, টাইম মতো দিতে পারছি না। ব্যাংকও ঠিক সেভাবেই চলতেছে, তাদের কিন্তু ইন্টারেস্ট চলমান, ইভেন দো বেতনও চলমান, কিন্তু প্রোডাকশন 60 to 70% অলরেডি ডাউন। এই অবস্থা। আর নেন্সি, প্রোডাকশন কন্টিনিউ রাখা এবং কর্মসংস্থান সঠিকভাবে রাখতে হলে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখা জরুরি বলে শিল্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে নেন্সি আমার কাছে।
হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন। আপনি আমাদেরকে যে কলকারখানার যে উৎপাদন প্রায় বন্ধ সেই খবর জানাচ্ছিলেন। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী আমাদের সাথে যোগ দেবেন। প্রণবেশ, একটু জানতে চাই যে চট্টগ্রামের আসলে গ্যাস সংকটের কি অবস্থা, বাসাবাড়িতেও গ্যাস সংকট হচ্ছে কিনা, সব মিলিয়ে এই সমস্যার সমাধান আসলে কবে নাগাদ হতে পারে? জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামেও গ্যাসের যে সংকট সেটি দেখা দিয়েছে। আমরা আজকেও বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিএনজি রিফিলিং সেন্টারগুলোতে গিয়ে দেখেছি যে এখানে যানবাহনের যে চালকরা আছেন তারা বলছেন তারা 2-3 ঘন্টা অপেক্ষার পর তারপর রিফিল করতে পারছে সিএনজি। এর বাইরে তারা বলছেন যে গ্যাসের চাপ কম থাকার কারণে তাদেরকে 2-3 বারও আসতে হচ্ছে। এটার কারণে তারা সারাদিন যে চালিয়ে যানবাহন চালিয়ে তারা যে আয় রোজগার করা সেটি হচ্ছে না। ফলে নানান সংকটের মধ্যে বিশেষ করে সিএনজি চালিত যে চালকরা আছেন, সিএনজি চালিত অটোরিকশার, তারা ভীষণ চাপে পড়ছেন, তাদের দুর্ভোগের অন্ত নেই। একইভাবে বাসাবাড়িতেও চাপ কম, গ্যাসের চাপ কম, আগে যেরকম গ্যাস পাওয়া যেত সেটা পাওয়া যাচ্ছে না। এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন, আসলে কক্সবাজারের মহেশখালী যে ভাসমান টার্মিনাল রয়েছে সেখানে দুটি প্রতিষ্ঠানই মূলত এগুলো পরিচালনা করে থাকে। একটা হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জি, অন্যটি হচ্ছে সামিট এলএনজি টার্মিনাল। তার মধ্যে মার্কিন প্রতিষ্ঠানের যে অ্যাক্সিলারেট এনার্জির যে টার্মিনাল রয়েছে সেটাতে যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর মূলত জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। ফলে এখন গ্যাসের চাপ অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার কারণে বাসাবাড়িতেও গ্যাস পর্যাপ্ত পরিমাণে থাকছে না। একইভাবে সিএনজি রিফিলিং স্টেশনগুলোতে সংকট দেখা দিয়েছে। অন্যদিকে গ্যাস পরিচালিত যেসব জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয় সেই সব স্টেশনগুলো পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। ফলে বিদ্যুৎ তৈরির যে জায়গাগুলো রয়েছে সেখানেও সংকট তৈরি হচ্ছে এবং বিভিন্ন কলকারখানায় এর প্রভাব পড়তে শুরু করেছে। তো সব মিলিয়ে এই সংকট কবে নাগাদ শেষ হবে সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও তারা বলছেন যে অ্যাক্সিলারেট এনার্জির যে যান্ত্রিক ত্রুটি সেটি ঠিক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সেখানে যারা টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই যাতে শেষ হয় সে বিষয়ে তাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে বলে এখানকার যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তাদের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের যে সংকট। আপনাকে ধন্যবাদ এবং একই সাথে হাবিবুর রহমান আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, আপনাকেও ধন্যবাদ। চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে $50 কোটি বিনিয়োগের কথা বলা হলেও $100 কোটি সম্ভাবনা দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তি স্থানান্তর ও বিদেশি বিনিয়োগকে ঘিরে চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দেশের অর্থনীতির ভবিষ্যৎ অর্থনৈতিক অঞ্চলে খুব সহজে মুনাফা ও পুঁজি ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগরা। অনুষ্ঠানে চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে চট্টগ্রাম ও আনোয়ার মানুষ কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, শুরুর 1.5 বছরে এ অঞ্চলে সচল কারখানার দেখার চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সব কিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। I thank the people of Anwara and Chattogram. You are the true owners of this development. And this industrial zone will bring opportunities, skills, and prosperity directly to your doorstep. শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 16 আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আইজিপি বেনজির আহমেদ সহ আরও অনেকে রয়েছেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেন, হেফাজতে ইসলামে সংগঠনকে নির্মূল করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় ফ্যাসিস্ট সরকার। এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে, যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, একটু জানতে চাই, আজকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তিনি আসলে কি বললেন বিস্তারিত একটু জানাবেন। আসলে চিফ প্রসিকিউটর কি বলেছেন তা কিন্তু একটু আগে আমরা শুনতে পেলাম, এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনি পড়ছিলেন তিনি যা যা বলেছেন, এবং সেই কথাগুলি কিন্তু আমি আবার একটু বলে দিচ্ছি। চিফ প্রসিকিউটর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা তার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন এবং তার পরবর্তীতে এই অভিযোগ আমলে নেওয়ার শুনানি হয় এবং অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় যে পলাতক আসামিরা রয়েছেন তাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তীতে এই মামলা শুনানির জন্য আরেকটি দিন ঠিক করেন। এবং সেই দিন এই মামলা পরবর্তী শুনানি শেষে তখন যে পলাতক আসামিরা রয়েছেন তারা যদি গ্রেপ্তার না হন, যারা গ্রেপ্তার হননি তাদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে রাষ্ট্রপক্ষ থেকে এবং পরবর্তীতে কিন্তু এই মামলা কিন্তু যে অভিযোগ গঠনের শুনানি সেদিকে কিন্তু যাবে। এবং চিফ প্রসিকিউটর যেমনটা বলছিলেন যে আজকে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু চিফ প্রসিকিউটর কথা বলেছিলেন, এখন কিন্তু সবাই চলে গিয়েছে, আমি শুধু আছি এবং এই বিশেষ করে লাইভের জন্যই। আর এখানে কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে হেফাজতে ইসলামকে নির্মূল করার জন্যই এই হত্যাকাণ্ডটি চালানো হয়েছিল, যে আক্রমণ চালানো হয়েছিল এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত এবং সরকার জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, অর্থাৎ সকলের একটা সম্মিলিত যে প্রয়াস তার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিন্তু একটি পরিকল্পিতভাবে হেফাজতের উপর হামলা চালানো হয় এবং হামলা চালিয়ে কিন্তু ইতিমধ্যে চিফ প্রসিকিউটর বলেছেন যে ৬১ জনকে হত্যা করা হয়, অন্তত পক্ষে এর বেশিও হতে পারে, তবে তারা ৬১ জনের তথ্য পেয়েছেন এবং ৬১ জনের মধ্যে ৫৮ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন এবং যে ৬১ জনকে হত্যার কথা বলেছেন তারা কেউ ঢাকার বাইরেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ শাপলা চত্বরেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানান। এবং সেইখানে যে সকল পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল তারা লেথাল ওয়েপন ব্যবহারের কথা বলেছেন, সাউন্ড গ্রেনেডের কথা বলেছেন, গ্রেনেড ব্যবহারের কথা বলেছেন, এর মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কিন্তু চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন। এছাড়াও আরও কিছু বিষয় বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তারা যখন হেফাজতের কর্মীরা আসছিল তখন তাদের উপরে কিন্তু তারা হামলা চালিয়েছেন। এবং এই মামলা আরেকটি বিষয় যদি বলি, এই মামলায় যে যাদেরকে আসামি করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে বলে কিন্তু চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। কে সময় কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন সাংবাদিকরা যারা এই মামলা আসামি হয়েছেন তাদের বিরুদ্ধেও প্রমাণ রয়েছে এবং তা আদালতে তারা প্রমাণ করতে সক্ষম হবেন বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন। ন্যান্সি। মাইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিল। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। সকালে রংপুরে টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। শাহিন আলমের ছবিতে শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন।
সোমবার সকালে নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পরে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামাত আদৌ গণতান্ত্রিক দল কিনা। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোগী ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুর বিভাগকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। যে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব, কৃষির কেন্দ্র করতে চান এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে বাজারি বা ছোট যারা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি, আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, কিন্তু আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং করি, এই মার্কেটিংটাকে আমাদেরকে ভালো করে করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা এখন জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য, লাগবেই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপির কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছেন, আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব নিচ্ছেন। যে পত্রিকা ছাপে 1 লাখ, সেই পত্রিকাকে বলছে 10 লাখ। এটা এমন একটা নাজুক, সংবেদনশীল, অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। কোনো ব্যক্তির চারিত্রিক স্খলন হলে সংসদ সদস্য থাকতে পারবেন না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় 14টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গত বছরের নারী ও কন্যা নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনটি। এতে জানানো হয়, দেশে 1 বছরে ধর্ষণ বেড়েছে 53.6%। এই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যাও বেড়েছে। সংগঠনটির সভাপতি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার সালিশের মাধ্যমে নয়, আইনে করতে হবে। সেই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একসাথে কাজ করা সহ 20টি সুপারিশ তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। কেন, পোশাক এরকম পরেছি কেন, কথা এরকম ভাবে বলছি কেন, হাঁটার ভঙ্গি এরকম কেন, এই জন্য আমরা ধর্ষণের শিকার হচ্ছি। কিন্তু 6 বছরের একটা মেয়ে, তার পোশাক, তার মানে কথা বলা, তার চলাচল, এইটাকে কি মন্তব্য করার কোনো জায়গা আছে কিনা, এটা আপনাদের কাছেই আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। যিনি সালিশ করছেন তিনিও কিন্তু অপরাধের আওতায় পড়ে যাচ্ছেন। একটা ক্রিমিনাল অপরাধের ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি তাহলে আমিও কিন্তু অপরাধের জায়গায় চলে যাব।
এই বার্তাটা আমার মনে হয় সমাজকে দেয়া দরকার। সংবিধানের সংশোধন কমিটিতে জামাতের অপেক্ষায় সরকারি দল বিএনপি। চিফ হুইপ বলছেন, গণতন্ত্রের স্বার্থে কমিটিতে নাম দেবে বিরোধী দল। এদিকে জামাতের সাফ জবাব, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কোনো কমিটিতে যোগ দেবেন না তারা। একজন বিশ্লেষক মনে করেন, নির্বাচনের আগে একমত হয়ে এখন ভিন্ন পথে হাঁটা বিএনপির এক ধরনের কূটকৌশল। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। জুলাই সনদ অনুসারে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকারি ও বিরোধী দল। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জুলাই আদেশ অনুযায়ী শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এখন আবার সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠন করেছে দলটি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যেখানে সরকারি দলের 7, বিরোধী দলের 5, অন্যান্য দলের 1 জন করে এবং স্বতন্ত্র 1 জন সদস্য নিয়ে 18 সদস্যের এই কমিটি করার কথা রয়েছে। বিরোধী দল থেকে 5 জন। যদিও বিরোধী দল এই কমিটিতে যাবার বিষয়ে সরাসরি বিরোধিতা করেছে। আপনি বলছেন যে সংস্কার পরিষদের কাজ সংশোধন কমিটি দিয়ে করবেন। সংশোধন কমিটি দিয়ে তো সংস্কার পরিষদের কাজ হবে না, যেহেতু আমাদের আইন প্রণয়নের ক্ষমতা সংবিধানের আইন দ্বারা, সংবিধানের বিধিগুলো দ্বারা সীমাবদ্ধ। চাইলেও আমরা সংবিধানের মৌলিক যে অবকাঠামো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। তবে সরকারি দল মনে করে কমিটিতে যোগ দেবে জামাত। ওরা এখন নাম না দিলে, আমরা এখন দেয়নি, আবার পরে দিবে, নেক্সট সেশনে দিবে বা পরের সেশনে দিবে, আসবে না কেন? আমরা যদি বিশ্বাসী করি দেশে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তা আমরা কেমনি আনইউনিটেড থাকবো, ইউনিটেড হবো? যদি তেমনটা না ঘটে তাহলে সংস্কার বা সংবিধান সংশোধনের ভবিষ্যৎ কোন পথে? রাজনৈতিক অবস্থান থেকে আমরা এক চুল পিছু হটবো না। জুলাইয়ের প্রশ্নে, গণভোটের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আপনারা বিকল্প পদ্ধতিটা বাস্তবায়ন করতে চান, ফাইন করেন। আমাদের জন্য কেন অপেক্ষা করবেন আপনারা? আমাদের জন্য তো অপেক্ষা করার কোনো দরকার নেই। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা সুস্পষ্ট বলে দিয়েছি এই কমিটিতে আমরা যাব না। এখন আপনারা এই কমিটি নিয়ে কী করবেন জনগণকে দেখান, আমরাও দেখব, জনগণও দেখবে। আপনারা যদি জুলাইয়ের সনদ পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেন, আমাদের তো কোনো কথা থাকতে পারে না। তবে রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ। এর ফলে ভবিষ্যতে রাজনীতিতে সংঘাত বাড়তে পারে। তো যখন একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটটা বিএনপির দাবি অনুযায়ী একই দিনে হয়েছে, আমি বলবো যে এটা এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া, সেই জায়গা থেকেও সরে আসা। এই কমিটি করার অর্থ হচ্ছে সে তার মতো করে তার রাজনৈতিক ইচ্ছাটা চাপায় দিতে চায়। খুব বেশি আমরা আশাবাদী না সংস্কার নিয়ে। এখন আর এই পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই। এজন্য বড় কর্মসূচি না দিয়ে সব দলকে আবারও আলোচনায় বসার আহ্বান এই বিশেষজ্ঞের। মাঠ ছেড়ে দিলে এটা আখেরে আপনার জন্যই কোনো লাভজনক হবে না। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের জন্য বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা ও জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। সাভারে মাদক সেবনে বাধা দেয়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার ভোরে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কিশোর ছেলে মাদক সেবন করায় বাবা মহিন মিয়া বাধা দিয়ে আসছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডাও হয়। সোমবার ভোরে আবারও সে মাদক সেবন করতে গেলে মহিন মিয়া তাকে বাধা দেন। এ সময় বাবাকে পিটিয়ে হত্যা করে ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দল গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। সোমবার সকালে উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরাটচর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরাটচর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আজও তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ট্যাটার আঘাতে মিরাটচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার পরিদর্শক লিমন বোস। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সোমবার সকালে স্থগিত হওয়া পরীক্ষা হয়। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা, বাসস্থান সহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চলতি বছরের 8 জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হয়। বর্তমানে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা চললেও স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগামীকাল সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই বিষয়ে আরো আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী রয়েছেন ফারজানা আক্তার, তার কাছে যেতে চাই। ফারজানা, একটু জানতে চাই বৈঠকটি কোথায় এবং কখন হবে? কিছুক্ষণ আগে ইসি সচিব কথা বলেছেন সাংবাদিকদের সাথে, বিস্তারিত একটু জানাবেন। ন্যান্সি, কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশনের সচিব আমাদেরকে জানালেন যে এই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল সকাল 11টায় সংসদে স্পিকার যিনি আছেন, ভারপ্রাপ্ত স্পিকার, তার সাথে নির্বাচন কমিশনের একটি বৈঠক হবে এবং এর বাইরে কিন্তু ইসি সচিব বেশি কিছু বলেননি। তবে আমরা একটি চিঠি হাতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে এবং সেই চিঠিতে আমরা যেমনটি দেখছি যে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, আনোয়ারুল ইসলাম সরকার সহ বাকি যে 4 নির্বাচন কমিশনার আছেন তাদের নামও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বলা যায় যে আগামীকাল হয়তো পুরো কমিশনই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলবে। এবং আপনি জানেন যে এই গত শুক্রবার অসুস্থতার কারণ দেখে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন করতে হয় এবং এরপরেই আমরা দেখছি যে নির্বাচন কমিশন আসলে সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি গতকাল নির্বাচন কমিশন থেকে ভারপ্রাপ্ত স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়েছিল আজ সকাল 11টা বৈঠকের জন্য, যদিও সেই বৈঠকটি হয়নি এবং সেই বৈঠকটি আগামীকাল হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন এই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি কিন্তু রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে এবং এই নির্বাচনটি হবে সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে, অর্থাৎ যারা সংসদ সদস্য আছেন তারাই ভোটার এবং সেক্ষেত্রে সংসদ সচিবালয় থেকে ভোটারদের নাম এবং তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনে পাঠানোর পর পুরো কমিশন বৈঠক করে তাদের প্রস্তুতি সম্পন্ন করে তফসিল দিবে এবং তফসিল কবে নাগাদ হতে পারে সেটি আসলে কালকে যখন স্পিকারের সাথে আলোচনা হবে তারপর আমরা জানতে পারবো। ন্যান্সি। ফারজানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফারজানা আমাদেরকে নির্বাচন কমিশন থেকে আগামীকালের যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিল। চলমান আইনে উৎস কর কর্তন তদারকি ও যাচাই বাছাইয়ের সার্বিক ক্ষমতা এনবিআরের হাতে থাকলেও আগে তার প্রয়োগ হয়নি কঠোরভাবে। কিন্তু এবার পাহাড় সমান রাজস্ব চ্যালেঞ্জ মোকাবেলায় সেদিকে হাঁটতে চায় সংস্থাটি। কিন্তু এতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। এই কার্যক্রমের মাধ্যমে হয়রানি বাড়ার অভিযোগ এনে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় 8 সংগঠন। দাবি জানানো হয় সেই নির্দেশনা বাতিলের, যদিও এই ব্যাপারে আশ্বস্ত করছে রাজস্ব বোর্ড। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বিদ্যমান আয়কর আইনে উৎসে কর কেটে নেয়ার পরও তা যাচাই বাছাই ও তদারকি করতে পারেন
কর কর্মকর্তারা। সেজন্য যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ, পরিদর্শন কিংবা নানা নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও আছে কর কর্মকর্তাদের। এমনকি আছে নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস জব্দ কিংবা হেফাজতে নেয়ার ক্ষমতাও। যাতে অসহযোগিতা করলে বিধান আছে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার। দীর্ঘদিন ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে দূরে থাকা এনবিআরের কাঁধে এবারের চাপ আরও বড়। তাই যে কোনো মূল্যে আয় বাড়াতে পুরনো আইনের কঠোর প্রয়োগ করতে চায় সংস্থাটি। সে ধারাবাহিকতায় নির্দেশ দেয়া হয়েছে সারা দেশের কর অঞ্চলগুলোতে। তবে এই উদ্যোগ পছন্দ হয়নি ব্যবসায়ীদের। এজন্য তা বন্ধের দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, ডিসিসিআই সহ দেশের শীর্ষ 8 ব্যবসায়িক সংগঠন। এই আইনটা আগেও ছিল, কিন্তু আপনি একটা আইনটা যখন হঠাৎ করে দীর্ঘদিন পরে হঠাৎ করে আপনি নতুন করে আবার মনে করাই দিলেন, তখন লোকজনের ভিতরে একটা ভয় কাজ করতেই পারে। হঠাৎ করে একজন অফিসার যে হাজির হইলেন, ওখানে যে দেখালো ওই প্রতিষ্ঠানের সিএফও নাই বা অ্যাকাউন্টস হেড নাই, তাহলে এই জিনিসটা ওনাকে সরবরাহ করবে, অথবা যিনি এই বিষয়টা দেখেন তিনি সরবরাহ করতে ব্যর্থ হলেন, তখন একটা ভুল বোঝাবুঝি হবে যে প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে এই তথ্য বা উপতথ্যগুলো দেয় নাই। এটা হলো আমাদের উদ্যোগের বিষয়। তো চিঠি দিয়ে জানিয়ে গেলে তো আর অসুবিধা নাই, রাতারাতি কেউ তো আর এইসব ডকুমেন্টগুলা হইলো আপনার ফ্যাব্রিকেটেড করার কোনো সুযোগ নাই। এনবিআরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, এমন নির্দেশনার পর ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বলা হয়, কোম্পানি ও বিনিয়োগ আইন অনুযায়ী কর্পোরেট রেকর্ডের গোপনীয়তা, ব্যবসা পরিচালনায় স্বাধীনতা ও বিনিয়োগ সুরক্ষা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এমন বাস্তবতায় নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ী নেতারা। আমরা বাস্তবতার নিরিখে বলেছি যে এই যে ওনারা আসবেন সেটা যেন চিঠি দিয়ে জানিয়ে আসেন, কারণ এনবিআরের সকল কর্মকর্তার মন মানসিকতা একরকম না, এলে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, চিঠি দিয়ে জানিয়ে আসলে বছরে একটা প্রতিষ্ঠানে কয়বার গেলেন সেই রেকর্ডটা থাকবে। এমনিতেই ধরেন আমাদের যারা কর কর্মকর্তা আছেন তাদের নিয়ে ব্যবসায়ীদের ভিতরে একটা ভীতি কাজ করে। সো সেই রকম একটা ভীতির জায়গায় আপনি হঠাৎ করে আবার নতুন করে এরকম যখন একটা সার্কুলার জারি করেন, তো এই ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। যদিও এ বিষয়ে এনবিআর সূত্র জানায়, হয়রানি নয় বরং ভোগান্তি কমাতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। মইনুল হাসান, ৭১, ঢাকা। চরম অনিশ্চয়তা নিয়ে চলছে হোমিওপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার কার্যক্রম। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ না থাকা সহ নানা অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে নজর দিলে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবেন তারাও। ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিছুদিন পরে কর্মময় জীবনে প্রবেশ করবেন তারা। আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিষণ্ণতা আর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। কিন্তু কেন? এমবিবিএস থেকে আমরা অনেক দিক থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। প্রফেশনাল এক্সামের পরে আমাদের যে পথটা, আমাদের যে জীবনটা, সেটা একটু দুর্বিষহ বলতে হয়। আমাদের চাকরির কোনো সুব্যবস্থা নেই, আমাদের সকলে হতাশার মধ্যে দিন পার করছে এখানে। প্লাস রাজস্ব খাতে বলেন কিংবা স্বাস্থ্য, বিসিএস, পিএসসির আন্ডারে যে চাকরিগুলো, এগুলো আমাদের আসলে কোনো কিছু এখন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন A+ পেয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে। কিন্তু সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা, এই খাতের প্রতি অবহেলা, দেশে উচ্চশিক্ষা এবং রাজস্ব খাতে চাকরির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেহেতু অন্য জায়গায় এমবিবিএস চান্স হয় নাই, তাই এখানে অনেকে ভর্তি হয়েছে। আমারও স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব ছোট থেকেই, তো সেই জায়গা থেকে এমবিবিএস এ যখন আমার চান্স হলো না, তখন আমি বেছে নিলাম যে আমি হোমিওপ্যাথি পড়বো। হোমিওপ্যাথির জন্য নীতিমালা এবং নামের সাথে চিকিৎসক লেখার অনুমোদন থাকলেও সমপর্যায়ের BUMS ও BAMS কোর্স পাশ করা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। বারবার তাদের জন্য নীতিমালার খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা যদি প্র্যাকটিস করতে যায়, তারা বিভিন্ন ধরনের প্রশাসন দ্বারা হয়রানি হয়ে থাকে। একটাই কারণ, আমাদের স্বতন্ত্র কোনো আইন কাউন্সিল না থাকার কারণে, কারণ তারা ডাক্তার পদবিটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই বারবার আমাদের আইনটা পিছিয়েছে। 1989 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এখান থেকে বের হয়ে আমাদের কোনো কর্মসংস্থান নেই, আমাদের কোনো পদ নেই, আমাদের ইন্টার্নি ভাতা কম। আমাদের ইন্টার্ন ভাতা
আমরা যে পাই 10,000 করে, অন্যান্য মেডিকেল কলেজ যেগুলো MBBS ওনারা 20,000 করে পাচ্ছে। এবং পড়াশোনাটাও আমাদের বেশি, কিন্তু আমাদের মূল্যায়ন কম। প্র্যাকটিস লাইফে গেলে আমাদের ডাক্তার লেখার জন্য পারমিশন দিচ্ছে না, এতে করে আমাদের ডাক্তাররা হীনমন্যতায় ভুগছে। লাস্ট 5 বছরের মধ্যে আমাদের সরকারি কোনো নিয়োগ নেই। আমাদেরকে গাইড দেবে বা এরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের এই সেক্টরটার অনেক বেশি উন্নতি হওয়া পসিবল। সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশের একটি বড় অংশ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই, তাই এই খাতে বিশেষ নজর বাড়ানোর তাগিদ অংশীজনদের। এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো সরকারই সেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সেক্টরটা আজও পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। যখন চাকরির ব্যবস্থা না থাকবে, এই শিক্ষা ব্যবস্থার তো কোনো প্রসার হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তাদের দাবি এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এর জন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।